আচ্ছা, নেক্সট হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল মানে আমরা যদি সূর্যের রবিমার্গকে লক্ষ্য করি তাহলে দেখব সূর্যের চলাচলের পথ হচ্ছে কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত। এবং কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত সূর্য যদি চলাচল করে তাহলে এই রেখার মধ্যবর্তী অঞ্চলে মানে একদম নিরক্ষরেখার ওপর পর্বতগুলো একরকম হবে, আর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখার মধ্যে সূর্য চলাচল করে বলে কর্কটক্রান্তি রেখার উত্তরের পর্বতে একরকম, দক্ষিণের পর্বতে একরকম সূর্যরশ্মি দেখা যাবে এক একটা ঢালে। ব্যাপারটা কীরকম, যদি আমরা এটা দেখি যে এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, এটা কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ, তাহলে এখানে যে পর্বতটা আছে সেই পর্বতটার এই ঢালটা সূর্যরশ্মি পাবে, এই ঢালটা সূর্যরশ্মি পাবে, আর এই ঢালটা কম পাবে। আবার এখানে যে পর্বতটা আছে তার এই ঢালটা বেশি পাবে, এই ঢালটা কম পাবে। এটা ক্রস, এটা রাইট দিলাম, এটা বেশি পাবে, এটা কম পাবে। এখানের ক্ষেত্রে এটা বেশি পাবে, এটা কম পাবে। তার মানে দেখ, এটা দক্ষিণ ঢাল, পেছনের দিকটা উত্তর ঢাল। আবার এর ক্ষেত্রে ওদিকেরটা হচ্ছে দক্ষিণ ঢাল, এদিকেরটা উত্তর ঢাল। মানে কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত পর্বতগুলোর দক্ষিণ ঢাল বেশি পাবে, উত্তর ঢাল কম পাবে। আর মকরক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত পর্বতগুলোর উত্তর ঢাল বেশি পাবে, দক্ষিণ ঢাল কম পাবে। এটা কিন্তু একটু মাথায় রেখে এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি আমি। যদি নিরক্ষরেখায় অবস্থিত কোনো পর্বত হয় তাহলে কিন্তু দুটো ঢালই সমরূপ সূর্যরশ্মি পাবে এবং ঋতুভেদে সমরূপ পাবে। যেমন কিলিমাঞ্জারো পর্বতের ক্ষেত্রে কিন্তু সমরূপ সূর্যরশ্মি পায় আফ্রিকার, কারণ এটা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। অন্যদিকে উত্তর গোলার্ধে আল্পস পর্বতমালার দক্ষিণ ঢালে দেখ জনবসতি গড়ে উঠেছে, কৃষিকাজ হয়, কিন্তু উত্তর ঢাল কিন্তু এখনও অরণ্য আচ্ছাদিত রয়ে গেছে। এই সূর্যালোকিত ঢাল যেখানে সূর্যালোক পড়ে, দক্ষিণ ঢালটাকে আমরা সাধারণত অ্যাড্রেট বলে থাকি, আর উত্তর ঢালটাকে যেটা সূর্যালোকবিহীন পর্বতগাত্র তাকে উবাক বলা হয়। অ্যাড্রেট, উবাক, এই নাম দুটো মনে রাখি, শর্ট কোশ্চেনে আসে। এই অ্যাড্রেটটাই সূর্যালোকিত এই অ্যাড্রেট ঢালটাই যদি র্যান্ডক্লাফটের ক্ষেত্রে হয় তাহলে তাকে রিমায়া বলা হয়, পড়েছিলি হিমবাহের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট পর্বতমালার অবস্থান ও উচ্চতা। দেখ, পর্বতের অবস্থান কি করে? পর্বতের অবস্থান দুরকম কাজ করতে পারে। একটা তো কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে বাধা দিতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে। আবার অন্যটা কি করতে পারে? অন্যটা হতে পারে যে শীতল বায়ুকে বাধা দিয়ে অত্যাধিক শৈত্যের হাত থেকে রক্ষা করতে পারে। আমাদের দেশে কিন্তু দুটোই হয়। হিমালয় পর্বত কি করে? একদিকে যেমন বাধা দান করে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে দিয়ে বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতও করে, আমি এখানে পশ্চিমঘাটের উদাহরণটা দেখিয়েছি, তোরা হিমালয় পর্বত দেখাতে পারিস ভারতের ওপর দিকটা এঁকে, যেটা খুশি। এবার যেদিকটায় বৃষ্টিপাত হচ্ছে সেদিকে কিন্তু উষ্ণতা কিছুটা কমে যায়, আবার যেদিকে বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টির ছায়া অঞ্চলে, সেখানে কিন্তু অপেক্ষাকৃত উষ্ণতা বেশি থাকে। সেরকম শীতল বায়ুকে আটকে কিন্তু একদিকে শীতল বায়ুকে আটকে দেয় বলে ভারতের মানে হিমালয় সাইবেরিয়া থেকে যে শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু আছে সেটাকে বাধা দেয় বলে দেখা যায় যে তিব্বত বা ওই তিব্বতের উত্তর দিকের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড শীত পড়ে, কিন্তু মূল ভারতে কিন্তু শৈত্যের পরিমাণ যথেষ্ট কম। এটা হচ্ছে পর্বতমালার অবস্থান, উচ্চতা কিন্তু দুটোই কিন্তু প্রভাব বিস্তার করে। উচ্চতার দিক থেকে কি হয় দেখ, উচ্চতাটা আমরা আগে জানি যে যত বেশি উঁচুতে থাকবে যদি পর্বত থাকে, পর্বতের একটা নির্দিষ্ট উচ্চতা কিন্তু উষ্ণতা এমনি কম থাকে, সেটা উচ্চতার ভিত্তিতে উষ্ণতা হ্রাস। অর্থাৎ পর্বতের অবস্থান উচ্চতা দুটোই কিন্তু প্রভাব বিস্তার করে। নেক্সট, পরের পয়েন্টে আসছি বায়ু প্রবাহ। দেখ, বায়ু প্রবাহ আমরা জানি যে বায়ুর যে অঞ্চল থেকে উৎপত্তি হচ্ছে, বায়ুর উৎপত্তি স্থলটা বা অরিজিনটা এবং তার যে রুটটা, যে প্রবাহ পথ দিয়ে বায়ুটা প্রবাহিত হচ্ছে, সেই দুটো জিনিসই কিন্তু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। যেমন উত্তর পূর্ব মৌসুমী বায়ু সাইবেরিয়া থেকে উৎপন্ন হয় বলে শীতল প্রকৃতির হয়, তাই ও যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেখানে শীতলতা তৈরি করে। আবার রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর যে উষ্ণবায়ু প্রবাহিত হয়, যার নাম চিনুক, সেটা কি করে বসন্তের শুরুতে প্রবাহিত হয় এবং রকি পর্বতে শীতকালে যে বিশাল তুষারপাত হয়, সেই তুষারপাতের দরুন যে বরফ সৃষ্টি হয়, সেই বরফগুলোকে গলিয়ে দেয়, এর জন্য এটা আরেক নাম স্নো ইটার। আমি এখানে চিনুকের প্রবাহ পথটা দেখিয়েছি, তোরা এখানে অন্যটাও দেখাতে পারিস, সাইবেরিয়া থেকে শীতল বায়ুর যে আগমনটা সেটাও দেখাতে পারিস, যেটা খুশি, কোনো অসুবিধা নেই।
সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি দেখা যায়? সমুদ্র স্রোতের ক্ষেত্রে দেখা যায় উপকূল সংলগ্ন, মানে যদি উপকূলের কাছ দিয়ে কোনো উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, তাহলে উপকূলের মূল অংশটা বা মহাদেশের অংশটা, উপকূলের কাছে যে মহাদেশ আছে সেই মহাদেশীয় অংশটা যদি শীতকালে বরফাবৃত হয়, ওই উষ্ণ স্রোতটার জন্য উপকূল অঞ্চলে কিন্তু বরফ জমে না। কারণ উষ্ণ স্রোতের ওপরের বায়ুটা উষ্ণ থাকে এবং সমুদ্রের দিক থেকে যে সমুদ্র বায়ু হিসেবে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা ওই উষ্ণ সমুদ্র স্রোত থেকে উষ্ণতা নিয়ে প্রবাহিত হয়, সেটা উপকূল অঞ্চলে বরফ জমলেও সেটাকে গলিয়ে দেয়। এর জন্য নরওয়ের দিক থেকে আমরা যদি দেখি, নরওয়ে শীতকালে বরফাবৃত হলেও হ্যামারফেস্ট বন্দরের কাছের অঞ্চলটা, এই উপকূলের কাছের অঞ্চলটা কিন্তু সাধারণভাবে বরফমুক্ত থাকে। কারণ এই উষ্ণ আটলান্টিক স্রোত প্রবাহিত হচ্ছে, এখানে উপসাগরীয় স্রোতের একটা সার্কেল আছে, এই স্রোতটা প্রবাহিত হচ্ছে বলে এর উষ্ণতা অনেক বেশি থাকে, সেই জন্য এই স্রোতটা স্বাভাবিকভাবেই দেখা যায় যে ওই অঞ্চলে উষ্ণতা কিছুটা হ্রাস ঘটিয়েছে, উষ্ণতার বৃদ্ধি ঘটায় এবং অঞ্চলে বরফ জমতে দেয় না। স্বাভাবিকভাবে কিন্তু বরফ জমার মতো উষ্ণতা থাকে, কিন্তু উষ্ণ সমুদ্র স্রোতটার জন্য যে উষ্ণ বায়ুটা উপকূল অঞ্চল থেকে সমুদ্র বায়ু হিসেবে এদিকে প্রবাহিত হয় এই মুখে, সেটা কিন্তু বরফ জমতে দেয় না। পেরু উপকূলেও কিন্তু একই জিনিস দেখা যায়, আম্বল বা পেরু স্রোতের প্রভাবে। যে কোনো একটা উদাহরণ দিস তাহলেই হবে। নেক্সট, আচ্ছা, নেক্সট হচ্ছে মেঘাচ্ছন্নতা অধঃক্ষেপণ। দেখ, মেঘের আবরণ ঘনত্ব, মানে ঘনত্ব বলতে আমরা মূলত উল্লম্ব উচ্চতাকে বলতে চাইছি, এটা একটা অন্যতম নিয়ন্ত্রক। কি হয়, দিনের বেলা যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, দেখ ছবিটা দেখ, দিনের বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এটা খুব সহজ, ছোটোবেলা থেকে পড়েওছিস, সূর্যরশ্মিটা আসে, মেঘে ধাক্কাকে আবার ফেরত চলে যায়, তার মানে নিচে আসতে পারলো না, ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে পারলো না পুরো সূর্যরশ্মি, ফলে কি হয়, ভূপৃষ্ঠ কিন্তু উষ্ণ হয় না, ওর জন্য অপেক্ষাকৃত কম উষ্ণতা অনুভব করি আমরা। রাত্রিবেলা কি হয়, বিকিরিত সূর্যরশ্মি কিন্তু মহাশূন্যে ফিরে যেতে পারছে না, মেঘে ধাক্কাকে আবার চলে আসে, কারণ মেঘ একটা কম্বল বা একটা আবরণের মতো আচরণ করছে, যে জন্য ও আগত সূর্যরশ্মিকে, দিনের বেলা মেঘ থাকলে আগত সূর্যরশ্মি বাধাপ্রাপ্ত হচ্ছে, রাত্রিবেলা মেঘ থাকলে বিকিরিত তাপটা মহাশূন্যে যেতে পারছে না এবং আমরা একটা অস্বস্তিকর উষ্ণ পরিবেশ অনুভব করি। এটা মূলত হয়। অধঃক্ষেপণের ক্ষেত্রে দেখা যায়, অধঃক্ষেপণ কিন্তু উষ্ণতাকে বহুমাত্রায় নিয়ন্ত্রণ করে। বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি বা শিলাবৃষ্টি, এগুলো কম পরিমাণ উষ্ণতার হ্রাস ঘটালেও তুষারপাত কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় উষ্ণতার হ্রাস ঘটায়। এবার এখানে মোটামুটি আমি তোদের 8টা পয়েন্ট আলোচনা করেছি। 8টা পয়েন্ট আলোচনা করার পর যে 8টা মূল পয়েন্ট, তারপর এগুলোকে আমি লিখে দিয়েছি, এছাড়াও এই কারণে দেখা যায়, এটা অবশ্যই লিখবি, এই কনক্লুশন খুব দরকারি। এবার 8টা পয়েন্টের মধ্যে 5 নাম্বার এলে কটা লিখবি? 5 নাম্বার এলে তোদের মিনিমাম 6টা পয়েন্ট লিখতে হবে, 6টা লিখতেই হবে এবং তার মধ্যে যে কোনো 3টেতে অবশ্যই ডায়াগ্রাম দিতে হবে, বলা থাকুক না থাকুক, সাধারণত বলা থাকে না, কিন্তু 3টেতে অবশ্যই দিতে হবে। এবং তুই এই 8টার মধ্যে যে কোনো 6টা লিখিস, তারপর এই উপরোক্ত কারণগুলি বলে এগুলো দিয়ে দিস, এবং যে দুটো লিখলি না 8টার মধ্যে সেগুলোও কিন্তু এখানে অ্যাড করে দিস। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে সমষ্ণ রেখা। মানে সমষ্ণ রেখা বলতে আমরা সমান উষ্ণতা নির্দেশক রেখাকে বলি। যদি সংজ্ঞা দেখি কীরকম, যে কোনো একটা অঞ্চলে সমান গড় উষ্ণতা বিশিষ্ট যে অঞ্চলগুলো আছে সেগুলোকে যদি কোনো রেখার মাধ্যমে যোগ করা হয়, যে রেখা পাওয়া যায় তাকেই সমষ্ণ রেখা বলা হয়। বৈশিষ্ট্য কি? এটাকে আবহাওয়া মানচিত্রে অঙ্কন করা হয়, লাল রং দিয়ে প্রকাশ করা হয়, যখন আবহাওয়া মানচিত্রে দেখানো হয় এটা লাল রং দিয়ে দেখানো হয়, এবং বক্রাকার, গোলাকার, উপবৃত্তাকার এরকম আকার হতে পারে। গুরুত্ব কি দেখা যায়, যে দেখ, আমরা যদি আমাকে যদি একটা সমষ্ণ রেখা একটা মানচিত্রে দেখানো হয় এবং সেটার মান লেখা থাকে, তাহলে আমি সহজেই বলতে পারবো এর ওপর যতগুলো অঞ্চল আছে ততগুলোর উষ্ণতা, গড় উষ্ণতা এইটাই। তার মানে এক নিমেষে আমরা সেখানকার উষ্ণতা সম্বন্ধে জানতে পারবো। উষ্ণতার পরিবর্তন, এবার দেখলাম যে ক্রমশ উত্তর দিকে উষ্ণতা কমছে, তার মানে বলবো উত্তর দিকটা ক্রমশ শীতল এবং দক্ষিণ দিকটা উষ্ণ, তার মানে দেখ উষ্ণতার পরিবর্তনের দিক, হার এগুলো জানা যায়। এছাড়া আমরা সেই সমষ্ণ রেখাগুলো দিয়ে তাপমণ্ডল বিচার করতে পারি, মানে বেশি উষ্ণতাযুক্ত, মোটামুটি দেখলাম 30-40 ডিগ্রি উষ্ণতার যে রেখাগুলো সেগুলোকে নিয়ে একটা মণ্ডল করলাম উষ্ণমণ্ডল, তারপর 20 থেকে 30 ডিগ্রির যে রেখাগুলো সেগুলোকে নিয়ে একটা মণ্ডল বানালাম নাতিশীতোষ্ণ, তার থেকে পেছনে হিমমণ্ডল, এরকমভাবে আমরা করতে পারি, তাপমণ্ডলে ভাগ করতে পারি। সাধারণত 0 থেকে 0 ডিগ্রি কম হচ্ছে হিমমণ্ডল, 27 ডিগ্রি বেশি হচ্ছে উষ্ণমণ্ডল, 0 থেকে 27-এর মধ্যে সাধারণত নাতিশীতোষ্ণ মণ্ডল থাকে। এভাবে উষ্ণতার ভাগ করা হয় সাধারণত। আচ্ছা, মানচিত্রে সমষ্ণ রেখা দেখে কী বোঝা যায়? দেখ, এমনিতে সমষ্ণ অক্ষরেখা অনুযায়ী যেহেতু উষ্ণতার পার্থক্য হয়, কারণ অক্ষরেখা অনুযায়ী সূর্যরশ্মির পতন কোণে পার্থক্য হয়, সেজন্য
সমষ্ণ রেখাগুলো অক্ষরেখার সমান্তরালে বিন্যস্ত থাকে। এছাড়া মহাসাগরীয় অংশের রেখাগুলো কিছুটা সমান্তরাল হয়, কারণ মহাসাগরে জলের উষ্ণতা সব জায়গায় প্রায় সমান, কিন্তু মহাদেশীয় অংশে সমান্তরাল হয় না, কারণ বিভিন্ন মৃত্তিকা, বিভিন্ন শিলার উপস্থিতি, তাদের তাপগ্রহণ ক্ষমতা বিভিন্ন রকম হওয়ায় সেখানে দেখা যায় ডিম্বাকার বা গোলাকারে থাকে। এছাড়া নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা কম হয়ে বলে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সমষ্ণ রেখার মানও কিছুটা আস্তে আস্তে হ্রাস পায়। এগুলো বৈশিষ্ট্য দেখা যায়। সহজ জিনিস, ডায়াগ্রাম নাও দিতে পারিস, যদি মনে হয় তোরা ওই অনুভূমিক উষ্ণতার বন্টনের যে ডায়াগ্রাম আছে সেটা পৃথিবীর ডায়াগ্রাম দিয়ে সেটা দিতে পারিস, খুব দরকারি নয়, ডায়াগ্রাম না দিলেও কোনো প্রবলেম নেই। নেক্সট, আচ্ছা লাস্ট, তাপ বিষুব রেখা। তাপ বিষুব রেখা কি? এটা সমষ্ণ রেখার মধ্যে কিন্তু একটু আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাপ বিষুব রেখা হচ্ছে সমষ্ণ রেখা, যেরকম কি বললাম, নির্দিষ্ট উষ্ণতা মানে সর্বাধিক গড় উষ্ণতাযুক্ত অঞ্চলগুলোকে যোগ করে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে প্রত্যেকটা দ্রাঘিমার যে সর্বাধিক উষ্ণতা, আমি ধরলাম প্রত্যেকটা দ্রাঘিমার সর্বাধিক উষ্ণতা কোথায় হবে? নিরক্ষীয় অঞ্চলের কাছে। তার মানে নিরক্ষরেখাটা দ্রাঘিমাগুলোকে যেখানে ছেদ করেছে সেই অঞ্চলগুলোতেই আমরা দেখব সর্বোচ্চ উষ্ণতা দেখা যায়। তাহলে প্রত্যেকটা দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যদি যোগ করি তাহলে তাকে আমরা কিন্তু তাপ বিষুব রেখা বলি। নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যকিরণ পড়ে বলে যদি আমরা এগুলোকে যোগ করি দেখব এটাকে নিরক্ষরেখাকেই অনুসরণ করেছে। সহজ একটা জিনিস, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে এটার কিছুটা পরিবর্তন স্বাভাবিকভাবেই হবে, কারণ লম্ব সূর্যরশ্মি পরিবর্তন হয়, অতএব সর্বাধিক কোনো দ্রাঘিমা রেখার সর্বাধিক উষ্ণতারও পরিবর্তন হবে। দেখা যাবে কি 21শে মার্চ 23শে সেপ্টেম্বর বা আশেপাশের সময়টায় একদম নিরক্ষরেখাকে অনুসরণ করছে তাপ বিষুব রেখা, কিন্তু 21শে জুনের সময় দেখা যাবে যে নিরক্ষরেখাতে, কারণ সর্বাধিক উষ্ণতাটা দ্রাঘিমা রেখায় নিরক্ষরেখার কাছে, নিরক্ষীয় অঞ্চলের কাছে দেখা যাবে না, একটু উত্তর চেপে দেখা যাবে, কারণ এই সময় উত্তরায়ণ হয়েছে। এটা মাথায় রাখবি। কোনো দ্রাঘিমার সর্বোচ্চ বিন্দু, যেমন ধর আমি যদি এভাবে দ্রাঘিমাগুলোকে আঁকি, দেখ এর সর্বোচ্চ উষ্ণতা এখানে দেখা যাবে, এই দ্রাঘিমার সর্বোচ্চ, কারণ এটাই তো সবচেয়ে বেশি। তাহলে আমি যদি এগুলোকে যোগ করি তাহলে তো প্রায় নিরক্ষরেখাকে অনুসরণ করবে, এর জন্য এটা হচ্ছে তাপ বিষুব রেখা। ওকে, নেক্সট দেখ তাপমণ্ডলের ক্ষেত্রে আমরা কীরকম করেছি। তাপমণ্ডলের ক্ষেত্রে অবস্থান, বৈশিষ্ট্য, উৎপত্তির কারণ এভাবে ভাগ করেছি। এটা খুব সহজ ভাগ, ক্লাস 9-এও একবার তোরা পড়েছিলি। নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত উষ্ণমণ্ডল, যেখানকার গড় উষ্ণতা বেশি 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি, শীত ঋতু কম, বাৎসরিক উষ্ণতার প্রসার কম। উৎপত্তির কারণ কি দেখেছি, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্ষেত্রে অক্ষাংশগত অবস্থান, বৈশিষ্ট্য কী দেখা যায়, উৎপত্তির কারণ। হিমমণ্ডলের ক্ষেত্রে অবস্থান, বৈশিষ্ট্য কী দেখা যায় এবং উৎপত্তির কারণ, তিনটে। আচ্ছা, এটার যে ডায়াগ্রামটা সেটা তোরা সবাই বইয়েতে পাবি, আর এটা এই পেজটা আমি আলাদা করে লিখিনি, কারণ এটা রণজিৎ গড়াঙে খুব ভালো ছিল, অতএব যাদের রণজিৎ গড়াং আছে তাদের এটা নোট ডাউন করতে হবে না, তারা নিজেরা রণজিৎ গড়াং থেকেই খুব ইজিলি এটা পড়ে নিতে পারবি, কোনো প্রবলেম হবে না। এখানে ডায়াগ্রামও দেওয়া আছে, ডায়াগ্রামটা প্র্যাকটিস করিস। আর যদি কারণ 9-এ এটা ভালোভাবে তৈরি করা থাকে, আমার কাছে 9-এ পড়ে থাকিস, তাহলে এটা কোনো না কোনো জায়গা থেকে আমি ঠিকভাবেই করিয়েছিলাম, তাহলে 9-এরটা থেকেও করলে কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট। আচ্ছা, তাপমণ্ডলের ভাগটা কিন্তু অক্ষরেখা অনুযায়ী করা হলেও তাপমণ্ডলের ভাগটা কিন্তু একটা উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে কিন্তু ডিফারেন্স, বা উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে এর যে পরিবর্তনটা সেটা কিন্তু তাপমণ্ডলের মধ্যে আর দেখানো হয় না। তাপমণ্ডল কিন্তু একটা স্থায়ী মণ্ডলে ভাগ করা হয়, যেটা কিন্তু সারা বছর একইভাবে কার্যকরী হয় না। অর্থাৎ এরকম 0 থেকে 23.5 ডিগ্রি সবসময় এটা যে দেখা যাবে, 23.5-এর ওপরেও মাঝে মাঝে কিছু উষ্ণতা দেখা যায়, 30 অবধি এই ভ্যারিয়েশনটা কাজ করে, 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অবধি, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু এই ভাগ সেটা কিন্তু এই ভাগের ক্ষেত্রে দেখানো হয় না। অতএব তাপমণ্ডলটা কিন্তু তোরা এভাবেই মুখস্থ করিস, বা 9-এরটা যেটা করেছিস সেটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, উপরে এটাও কিন্তু আমরা রণজিৎ গড়াং থেকেই পড়বো। ওপরে যেই মানগুলো লেখা আছে কোন দেশের ক্ষেত্রে কত, সেটা কিন্তু একটুখানি পড়ে রাখিস। আমি সবগুলো যদি নাও পড়িস তাহলে তোরা অবশ্যই আমেরিকা যুক্তরাষ্ট্রেরটা পড়ে রাখিস, এবং সবচেয়ে কম অস্ট্রেলিয়ায়, আমেরিকা যুক্তরাষ্ট্রটা পড়িস আর ভারতটা পড়িস, আর দরকার নেই বাকিগুলো। এই দুটো অবশ্যই পড়ে রাখিস, এটা একটা জেনে রাখো হিসেবে দিয়েছে। আচ্ছা, কি হয় বিশ্ব উষ্ণায়নের ঘটনাটা কি, যে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি মূলত? গ্রিন হাউস হচ্ছে
শীতকালীন দেশে গাছপালা পরিচর্যার জন্য একটা বিশেষ ধরনের ঘর বানানো হয়, যাকে আমরা গ্রিন হাউস বলি। গ্রিন হাউস নামটা এখন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, গ্রিন হাউস খুব পরিচিত একটা নাম। গ্রিন হাউস কী কাজ করে গাছপালা পরিচর্যার জন্য? গ্রিন হাউসের মধ্যে গাছপালা রাখা হয় কারণ কি, গ্রিন হাউসের মধ্যে দিয়ে ওপরে যে ছাউনিটা থাকে সেটা এখন একটা বিশেষ ধরনের পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা হয়। আর আগে কাঁচ ব্যবহার করা হতো, তাতে কি হতো, এর মধ্যে দিয়ে সূর্যের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি পৃথিবীতে আসতে পারে বা ওর মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু বৃহৎ তরঙ্গরূপে যে বিকিরিত হয়ে যাওয়ার সময় সেটা আটকে যায় আর যেতে পারে না। ফলে জায়গাটা উষ্ণ থাকে এবং খুব সহজে আমরা ওই জায়গাটা উষ্ণ থাকে বলে খুব সহজে গাছগুলো বাড়তে পারে বা গাছগুলো স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে। এই গ্রিন হাউসের সঙ্গে পৃথিবীকে কল্পনা করা হয়েছে যে পৃথিবীর মধ্যে যে সূর্যরশ্মিটা আসছে সেটাও কিন্তু বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু বিশেষ কারণে এটা বেরিয়ে যেতে পারছে না, এবং ওই গাছপালা পরিচর্যার জন্য যে গ্রিন হাউসের মধ্যে যেরকম তাপটা রাখা হয় পৃথিবীর মধ্যেও অযাচিতভাবে সেই তাপটা কিন্তু থেকে যাচ্ছে, যার ফলে পৃথিবী উষ্ণ হচ্ছে। যেই ঘটনাটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাহলে গ্রিন হাউস হচ্ছে কারণ এবং বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ফল। এবার গ্রিন হাউস গ্যাসগুলোর নাম আর বিবরণ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই নাম বিবরণগুলো কতখানি কি পড়বি। এই নাম বিবরণগুলোর মধ্যে তোদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, বলে দিচ্ছি আমি। দেখ, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, 6টা দিয়েছে। কার্বন ডাই অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এই ছটার উৎস তোকে পড়তে হবে, মাস্ট পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে উষ্ণকরণ ক্ষমতা কার বেশি কার কম। উষ্ণকরণ ক্ষমতা সবচেয়ে বেশি ক্লোরোফ্লোরোকার্বনের। এই দুটো কলাম কিন্তু পড়তে হবে না তোদের, শুধু এটুকু মনে রাখিস, ক্লোরোফ্লোরোকার্বনের উষ্ণকরণ ক্ষমতা বেশি আর কার্বন ডাই অক্সাইডের প্রভাব সর্বাধিক। কারণ কি, একটা অণু কার্বন ডাই অক্সাইড এবং এক অণু ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে এক অণু ক্লোরোফ্লোরোকার্বন অধিক পরিমাণে তাপের শোষণ ও সংরক্ষণ করতে পারে, কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি হওয়ায় সামগ্রিকভাবে এর তাপ সংরক্ষণ ক্ষমতা বেশি বলে এর প্রভাব বেশি। অতএব এটুকু মনে রাখিস যে কার্বন ডাই অক্সাইড, বিশ্ব উষ্ণায়ন তৈরিতে কার্বন ডাই অক্সাইডের প্রভাব বেশি, কিন্তু উষ্ণকরণ ক্ষমতা বেশি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের। এই দুটো মনে রাখিস। বাকি তোদের উৎস আর এই দুটো কলাম করিস, এগুলো না করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট পরের পার্টে আসছি। বিশ্ব উষ্ণায়নের প্রভাব তোদের কিন্তু আর নেই, কারণ সিলেবাসে নেই, শুধু প্রভাবটুকুই আছে। আচ্ছা, এটাও এ থেকে করা, তোর রণজিৎ গড়াং থেকেই করা। আমি বলবো, সরি একটু ভুল হয়েছে, তাপমণ্ডলটা রণজিৎ গড়াং থেকে করা ছিল, এই পার্টটা কিন্তু যুধিষ্ঠির হাজরা থেকে করা। রণজিৎ গড়াং এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবের অংশটা ভালো নেই, সেজন্য এটা এ থেকে করা হয়েছে। তোর যুধিষ্ঠির হাজরা থেকেই আমি ঠিক করেছি, এটা থেকেই তোদের পড়াবো। এখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে পুরোটা বলা রয়েছে। যেমন ধর, বরফের গলনের জন্য বিশ্ব উষ্ণায়নের জন্য বরফ গলছে এবং গলার দরুন কী কী ঘটেছে। দেখ, অনেকগুলো ক দিয়ে মেরু প্রদেশের বরফ গলছে, খতে বন্যা প্রবণতা বাড়ছে, পশ্চিমা আন্টার্কটিকার বরফের চাদর প্রতি 400 ফুট করে জল তৈরি করছে, ফলে বরফ নষ্ট হয়ে যাচ্ছে। এরকম দেখ, বরফের গলনের প্রভাবের হিসেবেই ওরা প্রায় অনেকগুলো পয়েন্ট দিয়েছে, এবং এর মধ্যে কটা পয়েন্ট তোরা লিখবি। তা আমি বলবো যে এখানে ক খ গ ঘ বলে যে 4টে পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট আছে, এটা লিখিস। তারপর পার্বত্য হিমবাহের গলনের জন্য যেগুলো ঘটছে সেগুলো আর লিখতে হবে না। তার মানে বরফের গলনের মধ্যে ক থেকে ও অবধি 5টা পয়েন্ট লিখলি। নেক্সট চলে আয় পরেরটা, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে এখানেও দেখবি ক খ গ করে পয়েন্ট করা আছে। সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির জন্য কী হচ্ছে, উপকূল অঞ্চলের যে দেশগুলো সেগুলো জলের নিচে চলে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম। এবং উপকূল অঞ্চলের যে উপকূলবর্তী অঞ্চলগুলো, যেমন ভারতও কিন্তু, ভারতের দক্ষিণ অংশটা উপকূল, মানে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশটাও কিন্তু উপকূল অঞ্চলের মধ্যে পড়ে, বাংলাদেশ পড়ে উপকূল অঞ্চলের মধ্যে, এগুলো কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়েছে। দেখ, এখানেও তোদের ওই ক খ গ ঘ করে ভাগ পাবি।
এই ভাগগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু পরিমাণ লেখা আছে, আমি পরিমাণের জন্যই এই কোশ্চেনটা ঠিক করেছি যে এখান থেকে পড়তেই পর, কারণ এটা 5 নম্বরের কোশ্চেন হিসেবে বেশ কিছুবার বিভিন্ন টেস্ট পেপারে আসতে দেখেছি, অতএব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অধক্ষেপণের প্রকৃতিগত পরিবর্তনের ক্ষেত্রে এখানে শুধু কিন্তু কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো তোদের মুখস্থ করতে হবে, আর কিছুই না। শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে, কী জন্য ঘটে, প্রত্যেকটা দেখবি ক খ গ ঘ এভাবে পয়েন্ট করে দেওয়া আছে। এখন কটা পয়েন্ট লিখবি? দেখ এখানে 7খানা পয়েন্ট আছে টোটাল, মিনিমাম তোকে 5টা পয়েন্ট লিখতেই হবে 7খানা পয়েন্টের মধ্যে। 3 নম্বরে আছে অধক্ষেপণের প্রকৃতিগত পরিবর্তন, 4 শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি, 5 কৃষি পদ্ধতির পরিবর্তন, এল নিনো পৃথিবীব্যাপী এল নিনোর প্রভাব। এল নিনো লা নিনা তোকে আর আলাদা করে পড়তে হবে না, কারণ আগে আমরা পড়েছি এল নিনো লা নিনা ভারতের জলবায়ুতে, অতএব এটা আলাদা করে এক্ষুনি পড়ার দরকার নেই। অতএব যে বক্সটা দেওয়া আছে সেই বক্সটা কিন্তু তোদের পড়ার এক্ষুনি দরকার নেই, এই যে এই বক্সটা পড়ার দরকার নেই, এটা বাদ দিয়ে পড়। এবার এল নিনো লা নিনার পরে এখানে এল নিনো পৃথিবীব্যাপী প্রভাব, তারপরে দেখ 7 নম্বরে আছে পৃথিবীর আগত ও বিকিরিত তাপের বৈষম্য। এখন এই পুরো পার্টটার মধ্যে যে কোনো 5টা পয়েন্ট লিখিস খুব ভালো হয়, 7টাকে কভার করতে পারলে, আর না হলে 5টা পয়েন্ট লিখিস, প্রত্যেকটায় ক খ গ ঘ করে যেরকম করে ভাগ করা আছে সেগুলো কিন্তু তোদের কভার করতে হবে। আমি বলবো যে এল নিনোর পয়েন্টটা অনেক বড়, বাকি পয়েন্টগুলো ছোট। তোরা এল নিনোর পয়েন্টটা ছাড়া বাকি 6টা পয়েন্ট দিয়ে নিচে লিখে দে এল নিনোর ফলেও পৃথিবীব্যাপী একটা প্রভাব দেখা যায় বলে একটা পয়েন্ট লিখে দে জাস্ট। ওই যেটা জলবায়ুতে পড়েছি সেটাই লিখছে। এল নিনোর দরুন ভারতে বন্যা এবং পেরু ইকুয়েডর উপকূলে খরা, এবং লা নিনার দরুন এল নিনোর দরুন ভারতে খরা এবং পেরু ইকুয়েডর উপকূলে বন্যা, এবং লা নিনার দরুন ভারতে বন্যা এবং পেরু ইকুয়েডর উপকূলে খরা দেখা যায়। এভাবে ওর জন্য এই 6 নম্বর পয়েন্টটা বড় আছে বলে আমি এটাকে বললাম, এটাকে বাদ রেখে বাকি 6টা পয়েন্টকে তোরা লিখে ওটাকে নিচে জাস্ট একটা অ্যাড করে দিস, সেটা সবচেয়ে ভালো হবে, তাহলে সবগুলো পয়েন্টই কভার করে যাবে। ওকে, আচ্ছা, বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা বিশ্ব উষ্ণায়ন কিন্তু এখানেই কমপ্লিট। এরপরে আচ্ছা আরেকটা কথা বলে দিই, তোদের কিন্তু বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস গ্যাসের বিশ্ব উষ্ণায়ন সৃষ্টির ঘটনা নেই, শুধু প্রভাবটুকুই সিলেবাসে আছে, এটা মাথায় রেখে সৃষ্টির ঘটনা কোনো প্রয়োজন নেই পড়ার। গ্যাসগুলোর কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কার উষ্ণকরণ ক্ষমতা বেশি, কার প্রভাব বেশি, এবং প্রভাবগুলো কী কী বিশ্ব উষ্ণায়নের, এটাই কিন্তু সিলেবাসে আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে বায়ুমণ্ডলের ধারণা উপাদান, তার নোট আমি দিয়ে দিয়েছি, অতএব সেটা আমাকে এত ডিটেলসে করে তোদের দিতে হবে না, আমি সেটাকে নর্মাল যে ভিডিও ক্লাস হয় সেটা ভিডিও ক্লাসে দিয়ে দেবো। তোরা আপাতত এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে থাক, আমি এই পার্টটা পাঠিয়ে দিলাম, এটা করতে থাক, বুধবার বা বৃহস্পতিবারের পরে আমি কিন্তু বাকি পরের পার্টটা পাঠাচ্ছি, বায়ুমণ্ডলের ধারণা উপাদানটা। ওকে, থ্যাংক ইউ।